দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজনে সাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এবং সেই নির্বাচন নিয়ে বিপাকে একরকম আওয়ামী লীগ বিএনপি দুই দলই। বড় অভিযোগ, দুই দলের কথা শুনছে না তৃণমূল। এরই মধ্যে এবং এই যারা অবাধ্য হয়েছে তাদের বিপক্ষে নানা রকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুই দলই। এর মধ্যে বিএনপি অনেক নেতাকে বহিষ্কার করা হচ্ছে, পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে দল। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও হয়নি, তবেও জানা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকেও যারা এমপি মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশ নিয়েছেন, এমপি মন্ত্রীর বিপক্ষেও দলীয় সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়, নেতারা কেন দলের কথা মানেন না। এই বিষয় নিয়ে কথা বলতে জুমে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ডক্টর মিজানুর রহমান, প্রথমে একটু জানতে চাই, যেটি আমাদের আলোচনার বিষয় সেটিই প্রশ্ন আসলে, নেতারা আসলে দলের কথা শোনেন না কেন? যে বাস্তবতা নিশ্চয়ই আপনি জানেন যে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ চেয়েছিল যাতে করে এমপি মন্ত্রীর স্বজনরা অ্যাটলিস্ট এই উপজেলা নির্বাচনে প্রার্থী না হন। সেই নির্দেশনা উপেক্ষা করে এখনও 50 জন স্বজন নির্বাচনের মাঠে আছেন। বিএনপির বাস্তবতা তাই, বিএনপির পদক্ষেপ নির্দেশ দেওয়া সত্ত্বেও এখন অনেক প্রার্থী নির্বাচনের মাঠে আছে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে বলি, এই যে অবস্থা বা যে সকল পরিস্থিতির কথা আপনি বর্ণনা করছেন, এইটা তো মানে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আমরা যখন 7ই জানুয়ারি যখন নির্বাচন হচ্ছিল, তখন অধিকতর অংশগ্রহণমূলক নির্বাচনটা যেন হয়, সেই জন্য কিন্তু দলীয় প্রার্থীদেরকে মানে তাদের ইচ্ছে মতো যার ইচ্ছা তাকে দাঁড়ানোর জন্য কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল। আর এখন এসে আবার যেটা হলো, এখন বলা হচ্ছে যে যারা মন্ত্রী এমপিদের স্বজন যারা আছে তারা দাঁড়াবেন না। কিন্তু আমাদের না, শুধু আমাদের এই বাংলাদেশ, ভারত, তারপরে তো ইংল্যান্ড পর্যন্ত পারিবারিক ভাবে দল করার একটা ঐতিহ্য কিন্তু আছে। এই আওয়ামী পরিবার, বিএনপি পরিবার, এই কিন্তু আছে। আপনি আমাদের বিএনপি যারা নেতা আছে, যারা দেখেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার ফ্যামিলি, তার ফাদার অথবা মুসলিম লীগ করতো অথবা বিএনপি করতো, আর একইভাবে আওয়ামী লীগের। কারণ আমরা এখন যখন দলের পদ পদবি যখন দেয়া হয়, তখন কিন্তু তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখা হয়। এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। তো যেখানে এর আগে যখন বিভিন্ন জেলা উপজেলায় কমিটি যখন হয় বিভিন্ন আওয়ামী লীগের বা তার সহযোগী সংগঠনের, তখন প্রায় দেখা যেত দলীয় যে নেতা, যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা স্থানীয় মন্ত্রী বা এমপি, তার স্ত্রী হতো জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে হতো যুবলীগের, অথবা ভাই একটা হয়তো ছাত্রলীগ। এটা কিন্তু চলে আসছিল। এই জিনিসটা আসলে থামানো দরকার ছিল তখনই। এখন দুইটা হতে পারে, একটা হতে পারে যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা বেড়ে উঠছে, হোক তার ভাই এমপি অথবা কেনা বলা হয় মন্ত্রী, সে হয়তো ছাত্রলীগ করছে, যুবলীগ করছে এবং মাঠে নেতৃত্ব দিচ্ছে, তো সেটা যেভাবে বিবেচনা করা যায়, কেবলমাত্র মন্ত্রীর শ্যালক অথবা এমপি সাহেবের আত্মীয় ছোট ভাই তাকে দাঁড় করিয়ে দিয়ে সে হয়তো রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল না, এইটাকে আলাদা করে বিবেচনা না করলে তখন আমাদের যে আগের যে স্ট্যান্ড ছিল, রাজনৈতিক অবস্থান যেটা ছিল, যে সাংগঠনিক কাঠামো যখন স্ট্রাকচার যখন দাঁড় করানো হয়েছিল, তখন কিন্তু এটা যেহেতু বাধা দেওয়া হয় নাই, এখন এইটা এক ধরনের আমি মনে করি একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের এমপি মন্ত্রীদের পরিবারের সদস্যরা কেন আবার উপজেলা চেয়ারম্যান হতে হবে। তো সেটা একটা হচ্ছে একটা প্রভাব বলয় তৈরি করা। আর এইবার আমার ধারণা আওয়ামী লীগ থেকে যে নির্বাচনটাকে উন্মুক্ত করে দেওয়া হলো, কোন দলীয় নমিনেশন দেওয়া হবে না, এটারও কারণ ছিল বেশি করে প্রতিদ্বন্দ্বিতামূলক করা নির্বাচনটাকে। যেহেতু 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন দলীয় না, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে দলের সিদ্ধান্তটা মানছে না কেন, এই জায়গাটা কি কারণ দেখেন আপনি? না, আমি বলছি এই প্রথমত হচ্ছে এই সিদ্ধান্তটা একটু বিলম্বিত সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত তাহলে আরো অনেক আগে নেওয়া উচিত ছিল। এটা দলীয় প্রধানের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী দলীয় সভাপতি হিসেবে তিনি এটি নিষেধ করেছেন বারংবার। দলের সাধারণ সম্পাদক বারংবার প্রতিদিন
এখানে কতগুলো অস্পষ্টতা কিন্তু রয়ে গেছে। এখন আজকে তো আওয়ামী লীগ কমিটি মিটিং হচ্ছে, সেখানে একটা হচ্ছে আত্মীয় বলতে কি বলবেন আপনি, আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট অনুযায়ী মানে আপনার একই হাড়িতে রান্না যারা খায় তারা হলো পরিবারের সদস্য, ভাই তো আত্মীয়, ভাই কারো মামাতো ভাই, কারো চাচাতো ভাই, এবং কখনো কখনো ভাই আলাদা হয়ে গেছে। এগুলো খুবই কমপ্লিকেটেড ইস্যু। এখন তারপরেও এখন বোধ বলা হচ্ছে সরাসরি মন্ত্রী এমপিদের ছেলে মেয়ে অথবা আপন ভাই বোন, অর্থাৎ অথবা শ্বশুর বাড়ির দিয়ে ওয়াইফের ভাই বোন, এর মধ্যে ডেফিনেশনের একটা প্রবলেম আছে। তারপরে বলা হয়েছে এই সকল এমপি মন্ত্রীদের ভাইরা আগের থেকে উপজেলার চেয়ারম্যান আছে, তাদের ক্ষেত্রেও আবার শিথিলতার কথা বলা হচ্ছে। আমি মনে করি আজকে যে মিটিংটা হচ্ছে বা এখন দিয়ে চূড়ান্ত ভাবে একটা নির্দেশনা আসবে, তো সেটা হয়তো আমার মনে হয় দলীয় নেতা করবে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। আমি একটু আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন ডক্টর নূহ আলম লেলিন, উপদেষ্টা পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। লেলিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। আওয়ামী লীগ একই সঙ্গে বিএনপিও মোটামুটি একটু বিব্রতকর অবস্থায় পড়েছে এবং গণমাধ্যমে প্রতিদিন এই বিষয়টা নিয়ে রিপোর্ট হচ্ছে, দল নিষিদ্ধ করা সত্ত্বেও কেন নির্বাচনের মাঠে প্রার্থীরা আছেন। যেটি ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে একটু বিলম্বিত সিদ্ধান্ত আওয়ামী লীগের, যে কারণে এটি এখন নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু দলের শীর্ষ পর্যায় থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও মন্ত্রী এমপি স্বজনরা এখনও নির্বাচনের মাঠে কেন থাকেন, সেটি বড় প্রশ্নের জায়গা। আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দুইটা আসপেক্ট আছে। জি, প্রথম আসপেক্ট হচ্ছে যে তারা কেবল দলীয় মন্ত্রী বা এমপি বা নেতাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকেই নির্বাচন থেকে দূরে সরানোর কথা বলেছেন। সেটা কারণটা উনিও কিছুটা বলেছেন যে এটা নির্বাচনকে যাতে দলীয় নেতৃবৃন্দ কেউই প্রভাবিত করতে না পারে, অবাধ স্বাধীনভাবে জনগণ তার ভোট দিতে পারে, সেই সুযোগ সৃষ্টি করার জন্যই এটা করা হয়েছে। এখন এটা তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে ধরেন যে দলের গঠনতান্ত্রিক যে রীতি সেটা। লিগ্যাল অ্যাসপেক্ট বললে যে কোনো 18 বছরের ঊর্ধ্বে নাগরিকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে। এই নির্বাচন তো আরো ফ্রি, এবং এই নির্বাচন আরো ফ্রি। সেই দিক থেকে এই সিদ্ধান্তটিকে তারা উপেক্ষা করেছেন যে এটা তো তারা স্বাধীনভাবে স্বাধীন মতামত নিয়েই তারা দাঁড়িয়েছেন। বস্তুত নির্বাচনের প্রার্থী যারা হয়েছেন, নিকটাত্মীয় বা ছেলে, মন্ত্রীর ছেলে, ভাই, তো তারা সহজে জয়লাভের জন্যই তাদের ক্ষমতার বা মন্ত্রী এমপির যে প্রভাব সেটাকে কাজে লাগাবেন, এটাই তো ছিল আশঙ্কা। কিন্তু আমি যেটা বলছি যে নাগরিক হিসাবে তার দাঁড়াবার অধিকার আছে, এবং সেটা আমাদের সংবিধান সম্মত। এটার একটা। দ্বিতীয় দিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কনসিডার করতে পারি, সেটা হলো যে দলের পক্ষ থেকে সভানেত্রী বলা মানে তো সভানেত্রী না। সভানেত্রীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যখন ওয়ার্কিং কমিটি মানে সিটিং অবস্থায় থাকবে না, তখন দলের রাজনৈতিক সাংগঠনিক প্রশ্নে তিনি দলীয় গণতন্ত্রের ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পরে সেটার অনুমোদন লাগবে। আজকে ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে, গণভবনে হচ্ছে, কি সিদ্ধান্ত হবে আমি জানি না, বাট প্রধানমন্ত্রী তার এখতিয়ার অনুযায়ী সেটা করেছেন। তার এখতিয়ারটা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এখতিয়ার। তিনি যেটা বলেছেন সেটাই দলের সিদ্ধান্ত।
আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে ধরেন এই প্রশ্নটি বারবার আসছে, সেটা হচ্ছে দলের এখানে তো বিএনপি মেজর অংশে নাই, মানে কিছু কিছু বিচ্ছিন্নভাবে আসছে নির্বাচনে, সেই জায়গাটি আওয়ামী লীগের মধ্যেই বড় বড় প্রার্থী এখানে থাকবেন, সেটি স্বাভাবিক। তার মধ্যেও মানে প্রভাব বিস্তারের বিষয়টি কি আসলেই অনেক প্রকট, যে কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে আওয়ামী লীগকে? দেখেন, এর আগেও জাতীয় নির্বাচনেও তো ফ্রি করে দেওয়া হয়েছিল, এবং এই ফ্রি করার ফলে নির্বাচনটি অনেক বেশি অবাধ সুষ্ঠু হয়েছে, এবং যার ফলে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। এবং যারা অফিসিয়াল ক্যান্ডিডেট ছিল না, যারা নৌকা পায়নি, তাদের মধ্য থেকে বেশ একটা বড় অংশ তারা নির্বাচনে জয়লাভ করেছে। এটা তো পজিটিভ দিক। নেগেটিভ দিক হলো যে ওই নির্বাচনকে কেন্দ্র করে একই দলের মধ্যেই তো প্রতিদ্বন্দ্বীও তার একই দলের মধ্যে, কাজে একই দলের প্রতিদ্বন্দ্বী সাথে নির্বাচন করতে গিয়ে দল কিন্তু ভার্চুয়ালি বিভক্ত হয়েছে। কোনো কর্মী এই দিকে গেছে, কোনো কর্মী ওই দিকে গেছে, এবং এইটার ফলে দলের ঐক্য ও সংহতি সেটা যেভাবেই বলেন না কেন সেটা কিছুটা দুর্বল হয়েছে। এবং সেইটা জাতীয় নির্বাচনে যেই প্রয়োজন থেকে এই সুযোগটি দেওয়া হয়েছিল, উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে এই প্রয়োজনটি নাই বললেই চলে। এই যে বিভক্তিগত জাতীয় নির্বাচনের মাধ্যমে যতটুকু বিভক্তি, বিরোধ, মতবিরোধ যেটি বলি না কেন, সেটি উপজেলা নির্বাচনে এই সিদ্ধান্ত কি আরো বেশি প্রকট করে তুলবে মনে হয়? এবং সেইটি উপজেলা নির্বাচনে যাতে আরো প্রকট না হয়, যারা দাঁড়িয়ে গেল বিদ্রোহী হিসাবে, বা এগুলো তার প্রতীক নেই, সবাই প্রতীক নাই, তো তাতে দলের মধ্যে কোন্দল এবং বিরোধীরা আরো বাড়বে। এবং এই কোন্দল নিরসনের জন্য দল কয়েক মাস যাবৎ চেষ্টা করছে যে যা হয়েছে জাতীয় নির্বাচনে সেটা যাক, এখন সবাই একত্র কাজ করা হবে। জি, আমরা একটু আব্দুল সালাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ। সালাম ভাই, স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। একটু আমরা আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, এবং সেই জায়গাটাই বিষয় হচ্ছে নেতারা কেন দলের কথা মানেন না। আপনাদেরও তো দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে যাতে কেউ অংশ না নেন। সেন্ট্রালি আপনারা বিএনপি নির্বাচনে নেই, তারপরেও অনেকেই বিচ্ছিন্নভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, দলের পক্ষ থেকে অনেকে বহিষ্কারও করা হয়েছে, 80 জনের মতো, 73 জন যতটুকু আমি জানি। সেই জায়গাটাই এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে কি? আসলে এই দলের সিদ্ধান্ত নেতাকর্মীরা মানছে না কেন? আপনাকে ধন্যবাদ। আমার সাথে বিজ্ঞ সহ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোন, আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি, আর আরেকটা হলো যে মূলত নির্বাচন তো নাই, নির্বাচনটা কোথায়? যেটা রেজিন ভাই যেটা বলতেছিলেন যে জাতীয় নির্বাচনের সময় তো এটা করে দেওয়ার পরে এখন একটা বিশৃঙ্খল অবস্থা হয়েছে, অর্থাৎ সেই সময় যেহেতু সবাই সেই নির্বাচনটা বয়কট করছে, বেশিরভাগই আওয়ামী লীগের সাথে যে কয়েকজন ছিল তারা ছাড়া, তো সেই কারণে এটা একটা টোটাল মানে ওই সময় একটা প্যান্ডোলিয়াম বক্স খুলে দিছে। এখন আর এটা হাজার চেষ্টা করলে আওয়ামী লীগ আর ওইটাকে নিয়ন্ত্রণে আনার আর কোনো সুযোগ নেই। আপনারা পাচ্ছেন? আর আমাদেরটা হলো যে আমরা বলছি যে এই নির্বাচনে আমরা এর জন্যই যাচ্ছি না যে জাতীয় নির্বাচনেও আমরা যেতে পারি নাই, যেতে দেওয়া হয় নাই, যাওয়ার মতো পরিবেশ ছিল না, ভোটের পরিবেশ ছিল না, জনগণও যায় নাই। আর এখন এই নির্বাচন, লোকাল নির্বাচনে এর আগেও আমরা এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, জাতীয় নির্বাচন প্লাস লোকাল নির্বাচন, কিন্তু কোনো নির্বাচনেই আমরা করতে পারিনি। অর্থাৎ তারপরে নির্বাচন মনে করে যে কোনোভাবে হয়ে গেল, পাশ করার পরে তার ফাংশন করতে পারে নাই, বসতে পারে নাই, তার দায়িত্ব পালন করতে পারে নাই। এখনও আছে এরকম দু এক জায়গায়, আমি নাম বলতে পারবো, যে তারা ইলেক্টেড এখন পর্যন্ত বসতে পারেনি চেয়ারে। তো এর জন্য এই নির্বাচনে যাওয়ার তো কোনো মানে হয় না। এই জন্যই আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে এই নির্বাচন এটা মূল্যহীন, তবে এই নির্বাচন করে কোনো লাভ হবে না। এই কারণে আমাদের ডিসিশন। এখন কিছু কিছু তো মনে করেন যে দল ছুট বা কিছু থাকেই যারা হয়তো নির্বাচনে বা
সরকারি দলের বা লোকাল তাদের বিভিন্ন কারণে হয়তো মনে করে তাদের উৎসাহিত করে। আমরা নির্বাচনে- আশা করতেছি যে এই সেগুলো নির্বাচন অনেক করার ফেরার হবে। নেতাকর্মীদের সংখ্যা কেমন, মানে চাপ আছে নেতাকর্মীদের নির্বাচনে যাওয়ার নাকি না তারা না, আসলেই নেতাকর্মীদের কোনো চাপ নেই, কারণ নেতাকর্মীদের চাপ কি হবে? নেতাকর্মী তো ম্যাক্সিমাম আজকে খালি জেলখানার কোর্ট দৌড়াইতেছে। কাজে নির্বাচনে যাওয়ার আর এইটা কোনো, আর এই নির্বাচনে যায় কি হবে? যা বললাম তো, নির্বাচনই তো নাই, এখন তো সিলেকশন, জাতীয় নির্বাচনে আপনাদের সিলেকশন কথা শুনছে বেশিরভাগ নেতাকর্মী, তাই বলছে। হ্যাঁ অবশ্যই, এর মধ্যে যে 73 জন বহিষ্কার হলো, কিছু তো থাকবেই, বিশাল দল একটা বিএনপি, থাকবে না? কিছু থাকবেই, এগুলো তো কিছু থাকেই। বহিষ্কারে কি সমাধান মনে হয় আপনার কাছে? না, বহিষ্কার এগুলো আবার এখনো তো আমরা বলা হয়েছে যে এর মধ্যে দেখবেন হয়তো অনেকে ফিরে আসবে, এর মধ্যে নির্বাচন এই যে এই প্রসেসের মধ্যে অনেকে ফিরে আসবে, আর যেগুলো না আসবে সেগুলো তো স্বাভাবিক, সাংগঠনিক যে ডিসিপ্লিন আছে সেটা তো মানতেই হবে। জি, একটু আসতে চাই, ডক্টর মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে। ডক্টর মিজানুর রহমান, যে বাস্তবতা আপনি বলছিলেন, এই যে উপজেলা নির্বাচন, সেটির গুরুত্ব, যে প্রেক্ষাপটের কথা বলছিলেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, উনি বলছিলেন যে যেহেতু এই নির্বাচনের গুরুত্ব আসলে বিএনপির কাছে নেই, নির্বাচনে সে কারণে তারা জাতীয় নির্বাচনে, যেহেতু তারা নির্বাচনের একটা প্রেক্ষাপটের কথা বলছেন, এই নির্বাচনে তারা যাচ্ছেন না। এই উপজেলা নির্বাচনের গুরুত্ব আসলে কতটা থাকছে বলে মনে হয়? আচ্ছা দেখুন, এখানে আমাদের দুইজন নেতা, আমাদের বর্ষিয়ান নেতা দেরিক ভাই এবং সালাম ভাই, ওনারা তো একজন একটা দলের উপদেষ্টা, আরেকজন, দুজনেরই খুব গুরুত্বপূর্ণ পদ। তাদের দলের যে অবস্থান সেটা ওনারা ব্যাখ্যা করবেন, হয়তো বা করতে পারেন। জি। কিন্তু সমস্যাটা আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে এই নির্বাচনটা যেন মোর পার্টিসিপেটিভ পায় এবং অবাধ পায়। আর অবাধ করতে গেলে দেখেন, মন্ত্রী এমপিরা কেবলমাত্র যেটা আমাদের সনাতনী প্রভাব বিস্তার, আইন প্রশাসন, জেলা প্রশাসন, এসপি সাহেবের উপর প্রভাব বিস্তার করবে, এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয়। কিন্তু আসলে এমপি এবং মন্ত্রী সাহেবদের এই যে রাজনৈতিক প্রভাব, সোশ্যাল যে প্রভাবটা থাকে, এইটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। দেখা গেল একজন ভালো ক্যান্ডিডেট, ত্যাগী ক্যান্ডিডেট, যিনি দীর্ঘদিন পলিটিক্স করছেন, হয়তো অর্থ সামর্থ্য জড়ালো না, অথবা মোটামুটি থাকলেও যখন সে মন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে যখন ইলেকশন করবে, আপন ভাই অথবা মন্ত্রীর শ্যালকের বিরুদ্ধে যখন ইলেকশন করবে, তখন ওই যে স্থানীয় যে নেতা কর্মীরা, তারা কিন্তু প্রভাবিত হয়ে এভরি পসিবিলিটি ওই মন্ত্রী অথবা এমপির লোকদের মনোনীত বা তাদের আত্মীয় স্বজনের দিকেই থাকবে। এটাও এক ধরনের প্রভাব। আর আমি একটু বলে নিই, কমিউনিস্ট পার্টি বলেন বা অনেকটা স্ট্রাকচার যে পার্টিগুলো আমাদের দেশে বা বিভিন্ন দেশে আছে, বিএনপি, আওয়ামী লীগ আসলে সেই অর্থে ওই ক্যাডার ভিত্তিক যে পার্টিগুলো হয়, সেগুলো হচ্ছে যত সহজে আপনি কমান্ড ইমপ্লিমেন্ট করতে পারবেন লোয়ার লেভেলে। আপনি তো এই ইলেকশনের কথা বলছেন, আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচনেই তো এই বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের ঘটনা কিন্তু নতুন না, বিদ্রোহী প্রার্থী বরাবরই হয়। আরেকটা হচ্ছে আমাদের যে নমিনেশন প্রসেস আছে, বিশেষ করে এখানে নেই আছে, আওয়ামী লীগের তো অনেক বলা হয় যাচাই বাছাই করে আওয়ামী লীগের লোকদেরকে নমিনেশন দেওয়া হয়। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের নমিনেশন নৌকা মার্কা, তার বিপরীতে ওই দলেরই যারা নমিনেশন পায় নাই, যে নমিনেশন মানে চেয়েছিল, অর্থাৎ তাদেরকে ওইভাবে যোগ্য মনে করা হয় নাই, দেখা গেল এর মধ্যে 65 থেকে 70 জন জিতে আসলো। তার মানে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের যে নমিনেশন যে প্রক্রিয়াটা, এইটার মধ্যে ত্রুটি আছে। তাহলে কি করে আওয়ামী লীগ যেটা যাকে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট মনে করলো, সে কেন ফেরি করলো? তার মানে হচ্ছে আমরা যে প্রক্রিয়াটার কথা বলি, এটা রিভিজিট করা দরকার আছে। আর বিএনপির কথা সালাম ভাই যথার্থ বলছে, ওরা যেহেতু আগে ইলেকশন বর্জন করছে, বর্জনের মধ্যে আছে, অতএব সেখানে স্বাভাবিকভাবে এই ইলেকশন তারা করবে না। কিন্তু সমস্যা হচ্ছে স্থানীয় অনেকগুলো কন্ডিশন কিন্তু থাকে, এটা সালাম ভাইও জানে, যে এটা হয়তো মহানগর ঢাকা শহরে যেভাবে পলিটিক্স, এলাকাগুলোতে নদীর এই পার ওই পার, আত্মীয়তা, বিভিন্ন কারণে এক ধরনের চাপ কিন্তু থাকে। অথবা দেখা গেছে যে আওয়ামী লীগের 3-4 প্রার্থী হয়তো একটা ইউনিয়ন থেকে হয়ে গেছে, আর বিএনপির যে ক্যান্ডিডেটটা, সম্ভাব্য ক্যান্ডিডেটটা, সে হয়তো একটা বিশেষ এলাকা একমাত্র ক্যান্ডিডেট সে, তখন কিন্তু একটা পোটেনশিয়াল সম্ভাবনা কিন্তু দেখে পাশ করার। আর স্থানীয় কন্ডিশন হলো এরকম, এই নেতৃবৃন্দকে এটা অনেক সময়
প্রেশার গুলো অ্যাভয়েড করতে পারে না, যার কারণে দাঁড়িয়ে গেছে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে বিএনপির 73 জনের মতো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। একটু ছোট্ট করে জানতে চাই ডক্টর মিজানুর রহমান, ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে দলের আগের যেসব প্রেক্ষাপটে এরকম দলের সিদ্ধান্ত মানে নাই, তার বিরুদ্ধে কি যথাযথ শক্ত পদক্ষেপ দলের পক্ষ থেকে নেওয়া হয় নাই, সেই কারণে কি এরকম হচ্ছে বলে মনে হয়? না, আপনি দেখেন না, আপনি নেওয়ার পরেও এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যখন হলো, তখন কিন্তু সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র সাক্ষ্য, ওকে কিন্তু আগেই বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তারপরেও সে ক্যান্ডিডেট হয়েছে এবং বিএনপির র্যাঙ্ক এন্ড ফাইল তার পক্ষে ছিল। ইভেন আরো একজন ক্যান্ডিডেট ছিল, ইয়াসিন সাহেবের শ্যালক বাকি, ও দুইজন বিএনপির ক্যান্ডিডেট ওখানে ছিল এবং বিএনপির নেতা বিএনপি বলছে এরা তো আসলে আগে বহিষ্কৃত, তারা তো আর বিএনপির সঙ্গে নেই। না, আমি বলছি সঙ্গে নাই, কিন্তু দেখা গেছে তারা বিএনপির যেহেতু তারা নেতা আসলে মানে কুমিল্লায় যদি আপনি নেতৃত্ব মনে করেন এই এরা 2-3 জনই নেতা, কিন্তু তাদের পক্ষে কিন্তু কর্মীরাও ছিল, তারা করছে। একইভাবে বহিষ্কার যতই করুক না কেন, যারা ক্যান্ডিডেট থেকে যাবে, স্থানীয় কারণ, আত্মীয়তার কারণ, বন্ধুত্বের কারণ, বিভিন্ন কারণে নেতা কর্মীরা কিন্তু অনেকের সাথে যে বক্তব্য পরিষ্কার। অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, আমরা বিরতির পরে এসে ফিরছি আপনাদের দুজনের কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম নেতারা কেন দলের কথা আসলে মানেন না তৃণমূল পর্যায়ে, এবার উপজেলা নির্বাচনের বাস্তবতা নিয়ে আমরা কথা বলছিলাম। স্টুডিওতে আছেন ডক্টর নূর আলম লেলিন, উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। একেবারে ডান পাশে আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ। জুমে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফিরতে চাই স্টুডিওতে। ডক্টর নূর আলম লেলিন, যে প্রশ্নটি এর আগে করেছিলাম আপনাকে, যে বিএনপির তো বরাবরের অভিযোগ এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব না, প্রভাব বিস্তারের বিষয় নিয়েও তাদের অভিযোগ। এই ধরেন উপজেলা পর্যায়ের মতো নির্বাচনে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য, প্রভাবমুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন? মানে বিষয়টি কি আসলে অনেক প্রকট কিনা? বিএনপি যেটি বলছে যে, অনেকে বলছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন, তাতেই ধরেন নানা রকম কৌশল আওয়ামী লীগকে নিতে হচ্ছে। বিএনপি নির্বাচনে আসলে বাস্তবতা তাহলে কি দাঁড়াবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে? বিএনপি নির্বাচনে আসলে বরং পরিস্থিতিটা, পরিবেশটা পাল্টে যেত। প্রভাব থাকবে না আওয়ামী লীগের, এই যে যেসব নেতাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, আমি বলি যে বিএনপি যদি নির্বাচন বয়কটের আত্মঘাতী পথে না হাঁটতো, তাহলে পরে একদিকে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হিসাবে নির্বাচনটা অনেক বেশি পরিচ্ছন্ন হতে পারতো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো, এবং আওয়ামী লীগকেও তখন তার যে নির্বাচনী কৌশল সেটা পরিবর্তন করতে হতো। বরং নির্বাচন বর্জনের ভেতর দিয়ে বিএনপি একটা শূন্যতার সৃষ্টি করে, যেই শূন্যতাটা যাতে করে নির্বাচনের যে মূল ধারাটাকে ক্ষতিগ্রস্ত না করে, সেই জন্য আওয়ামী লীগের তো প্রার্থীর অভাব নেই, দল বড়, কাজেই অনেক লোক দাঁড়িয়েছে, প্রার্থীর অভাবে এমন হয় নাই দু একটা জায়গা ছাড়া যে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ছিল, এবং সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচনটি যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, শেখ হাসিনার এই স্লোগান যাতে কার্যকর হয়, সেই জন্যই দলের পক্ষ থেকে তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। সেখানে যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন তারা দাঁড়ালে পরে বরং নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং সেই প্রশ্নবিদ্ধতার কারণে নির্বাচনের কোথাও কোথাও এটা আশঙ্কা করা হয়েছিল যে মানুষ হয়তো প্রভাবিত হবে, রাজনৈতিক প্রভাব বিস্তার করা হবে, এমনকি লোকাল প্রশাসনকেও ব্যবহার করতে পারে ক্ষমতাসীন দলের নেতারা। সেখান থেকে এটা বিএনপি নির্বাচনে থাকলে পারতো না। বিএনপি থাকলে তখন নজরটা আর নিজের দলের মধ্যে থাকতো না। হ্যাঁ, সেখানে হয়তো দলীয় ক্যান্ডিডেটের বিবেচনাটাই তখন প্রধান হতো। এবার যেমন যে কেউ ক্যান্ডিডেট হয়ে গেছে, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, তাদেরও এক ধরনের দলীয় মার্কার দিক বা না দিক, তাদেরকেও বাছাই করতে হতো যে
কোথায় কোন কর্মীকে এই দিবে বিষয়ে নিয়ে একটু নিয়ে আসি। আব্দুল সালাম, বিএনপি নির্বাচনে যদি আসতো, উপজেলা নির্বাচন, বাস্তবতাটা কি থাকতো? বিএনপি যদি এই নির্বাচনে অংশ নিত, বাস্তবতাটা কি থাকতো তৃণমূলে? বলছেন যে প্রেক্ষাপটটা অন্যরকম হতে পারত। এটা তো অন্যরকম হইতোই, এটা বুঝতেই পারেন। কারণ যদি এটা তো যে কারণে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই চাচ্ছে না যে বিএনপি আসুক, কারণ জানে যে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগের যে অপকর্ম এত কিছু সব কিছুর কারণে আওয়ামী লীগের ভোট নাই, এবং এই কারণেই তো তারা ভোট করে না। ইভেন আওয়ামী লীগও তো কোনো ভোট করে না, ভোট তো করে প্রশাসন। অর্থাৎ ভোটের রেজাল্ট দেওয়ার জন্য যা করা দরকার করে। ভোটটা কবে নষ্ট হইলো? আপনি আজকে যদি স্থানীয় পরিষদের নির্বাচন বলেন, এই সরকারের আমলে ধর আগের বার ধর হলো 4টা সিটি কর্পোরেশনে যখন ভোট হলো, আওয়ামী লীগও কোনো হস্তক্ষেপ করলো না, কোনো কারুকার্য করলো না, কোনো অপকৌশল করলো না, 4টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতে গেল। জিতে যাওয়ার পরেই তাদের মাথা খারাপ হয়ে গেলো, যদি এইভাবে হয় তাহলে তো অবস্থা খারাপ, সবই তো বিএনপি যায় চলে যাবে, জাতীয় নির্বাচনে চলে যাবে। তখন ওই যে অপকৌশল, ওই যে বলে না আওয়ামী লীগ কৌশল, কৌশল না, এটা অপকৌশল। অপকৌশলটা হলো এটা যে আপনার কৌশল হবে যে ঠিক আছে আমি এদিক দিয়ে গেলাম না ওদিক দিয়ে গেলাম, কিন্তু এটা অপকৌশল, রাস্তাটাই কেটে দেয়। আপনার গণতন্ত্রের গলা টিপে চুটি তোরে চেপে দাঁড়া, এটা তো কৌশল না, এটা অপকৌশল। আজকে গণতন্ত্রটাকে আজকে শেষ করে দিচ্ছে। আপনারা বলছেন যে আপনাদের ভোট বেশি, জনগণ আপনাদের সঙ্গে অনেক বেশি আছে, তাহলে এই সরকার এতদিন কিভাবে থাকে? আমার কথা এটা ভোটটা যেহেতু নাই, ভোটটা নাই দিয়েই তো তারা আছে, জোর করে আছে। এই যে লাস্ট ইলেকশন হলো, এটা কি ইলেকশন হয়েছে নাকি? সিলেকশন। ওনারাই তো বলে এটা কি ইলেকশন হয়েছে? আওয়ামী লীগ যে উদাহরণ দেয়, আওয়ামী লীগ যে উদাহরণ দেয়, 1996 সালেও একটা নির্বাচন হয়েছিল যেটা বিএনপি করেছিল, তারপরে আন্দোলন করে সেই সরকারে তারা হটিয়েছে, সেটি তো বিএনপি পারছে না। না, এটা আন্দোলন করে হটায় নাই। কিসে আন্দোলন করে হয়েছে? ওই সময় এটাই তো হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য যে সেই সময় বেগম খালেদা জিয়া সবাই বললো যে আমরা কেয়ারটেকার দরকার, আমরা বিএনপি মানে খালেদা জিয়ার অধীনে নির্বাচন হয়েছে, এটা ফেয়ার হয় নাই, কেয়ারটেকার দরকার। যদি খালেদা জিয়া না ছাড়তো কি হতো? এরকম আওয়ামী লীগের মতো পুলিশ আর র্যাব দিয়ে সরকার চালাইতো, যেটা 2014 সালে তো এরকম আওয়ামী লীগও বলছিল, আওয়ামী লীগের নেত্রী বলছিল যে ঠিক আছে এটা হয়ে যাক নির্বাচন, আমি তারপর এটা যেহেতু সাংবিধানিক বাধ্যকতা আছে এরপরে আমি নির্বাচন দিব। উনি দেয় নাই। পার্থক্যটা হলো খালেদা জিয়া দিছে, উনি দেয় নাই। এইখানে এই জন্যই বললাম যে মনে করেন যে সেটা কি হয়েছে, ওই সময় কোনো না 151টা সিটে বিনা ভোটে হয়ে গেল 154টা, তাই না? ওনাদের এখন খেয়াল খুশি মতো টোটাল একবার বলে বিনা ভোটে এতগুলি করে ফেলো যাতে সরকার আমার কনফার্ম থাকে, 154টা সিট হয়ে গেল, আমি মেজরিটি পেয়ে গেলাম, তার ভোট হোক বা না হোক কিছুই যায় না, আমি তো আসি ক্ষমতায়। আবার আরেকবার বলে যে না কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে কেউ না হয়, এই জন্য দলের ডিসিপ্লিন দরকার নাই, আমি নৌকারে দিছি কিন্তু তুমিও কাপ মার্কা নিয়ে দাঁড়ায় যাও। আপনারা কি করছেন? মানে এত অনৈতিক বিষয় যদি হয়, হ্যাঁ তাই অনৈতিক তো এটা মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে আপনারা না মেজর পার্টি হিসেবে আমরা বলতেছি, এটা বিএনপি যেটা বলে, আওয়ামী লীগও বলে আন্দোলন পারলে নামান, এইটা তো কোনো কথা না। যদি আপনি গণতন্ত্রেই বিশ্বাস করেন, তাই না, বহুমতেই যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তো সেটা শুনতে হবে আপনাকে। কালকে শ্রমিক দলের জনসভা ডেকেছে বিএনপি, অনুমতি পেয়েছে বিএনপি? আমরা তো চাইছি, দেখা যাক আমাদের পয়লা মে এটা তো আমরা অবশ্যই আমরা করবো এবং করার জন্য নতুন কর্মসূচি আসছে কালকে সমাবেশ থেকে। না এটা তো নর্মাল একটা প্রোগ্রাম, এটা তো প্রোগ্রাম। আর এখন তো ধরেন আমরা এর আগেও তো আর এমনি তো ওরা যে কোনো আমরা ছোটোখাটো প্রোগ্রাম দিলে আওয়ামী লীগ একটা কাউন্টার প্রোগ্রাম দিয়ে দেয়, তাই না? এর আগে মহানগরী থেকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দিছি, আমাদের 2 যুগ মহাবেগ জেলে আছে প্লাস রেগুলার জেলে যাচ্ছে, এটা জাস্ট প্রতিবাদ জানানোর জন্য। দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ একটা দিয়ে দিল, আমাদের আবার গরমের কারণে আমরা সেটা স্থগিত করলাম, আবার আওয়ামী লীগ সাথে সাথে স্থগিত করে দিল। এইটাকে রাজনীতিটাকে এমন একটা আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আজকে আর এটা বলার কিছু নাই, তাই না? কিন্তু যেটি হচ্ছে যে বিএনপি নির্বাচন যেভাবে হলো, আপনারা আপনাদের ভাষ্য মতে নির্বাচন ভালো হয় নাই, আওয়ামী লীগ তার ইচ্ছা মতো নির্বাচন করেছে, আপনারা নির্বাচন বর্জন করেছেন, এবং নির্বাচনের আগেও আপনারা বলেছিলেন যে এই নির্বাচন হয়ে যাচ্ছে, ঠিক আছে নির্বাচন হচ্ছে কিন্তু সরকার বেশি দিন টিকবে না। মানে আপনাদের এখন কি বিএনপি একেবারেই কিছু হচ্ছে কিনা? না, আমাদের কথাটা আমরা জাতীয় নির্বাচনটা চাই। এখন আমাদের কথাটা এটাই যে পাবলিক ভোট দিয়ে তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে, তাহলে জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, একটা আইনের শাসন থাকবে। এখন তো আইনের শাসন নাই, জবাবদিহিতা নাই, কারণ এই সরকার তো যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, এই জন্য দেখেন না যে সমস্ত সুবিধাবাদীরা আজকে কারণে
যাদের কারণে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তাদেরকে কনসেশন দিতে যায় দেখেন না দেশের কি অবস্থা হইতেছে। তাদেরকে তো বিচারের আওতায় আনতে পারে না, তাদেরকে বিচারের আওতায় যে আনবে সেইটা বলার মতো আওয়ামী লীগের আজকে স্কোপ নাই। এর জন্যই বললাম যে ভোটটা সবার জন্য দরকার, গণতন্ত্রটা সবার জন্য দরকার। আওয়ামী লীগ যদি মনে করে যে খালি এটা বিএনপি চিল্লাইতেছে বিএনপির জন্য, এটা দেশের জন্য দরকার, আওয়ামী লীগের জন্য দরকার। যদি আমি ডেমোক্রেটিক প্রসেসটাকে যদি আমি ধরে রাখতে পারি তাহলে কোনোভাবেই সেটা কারোর জন্য লাভজনক না। আপনারা যদি সরকারের উপরে চাপ সৃষ্টি করতে না পারেন, আর কি চাপ মানে আর কি বলেন, আমরা কি রাইফেল বন্দুক নিয়ে বের হবো? আপনার কি মনে হয় যে আপনারা সরকারের উপর চাপে? এটা তো নৈতিক চাপ। আপনি মনে করেন যে আজকে ভোট দিতে পারেন, মানুষ 5 to 7% লোক আজকে ভোট দিতে যায় না। আপনি দেখাই দিলেন একটা, বললো কি নির্বাচন কমিশনে এখানে 1 ঘন্টার আগ পর্যন্ত আসলো যে 22% ভোট আসছে, আবার আধা ঘন্টা পরেই বলতেছে 40% আসছে। নির্বাচন কমিশন তো বলেছে যে কেউ চ্যালেঞ্জ করলে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ভোটের পার্সেন্টেজ নিয়ে। আমার শরীরে এটা কোনো লাভ নাই তো। এটা আমরা তো এর আগে থেকেই বলতেছি, যদি একটা রাজনৈতিক দলীয় সরকার ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচন কমিশন বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যত কিছুই আছে, কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। কারণ এখানে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো তো এখানে কেউ নাই, সুযোগই নাই, আসবো আবার সুযোগই নাই, পারবেই না। ডক্টর মিজানুর রহমান আসতে চাই। মিজানুর রহমান, এই যে নির্বাচন বর্জন করা এবং বলছে যে একটি নৈতিক চাপ আওয়ামী লীগ সৃষ্টি, আওয়ামী লীগের উপরে বিএনপির আছে, আসলেই কোনো রকম চাপ দেখেন? মনে না করলে নাই। একটু আনমিউট করবেন কাইন্ডলি, শুনতে পাচ্ছি না। জি, মানে নির্বাচন করা এবং না করা দুইটাই কিন্তু একটা রাজনৈতিক দলের অধিকার। সালাম ভাই যেটা বললো যে 2018 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন বা পরবর্তী নির্বাচন, এগুলো নিয়ে তো আমরা প্রচুর টকশো করেছি এবং সেগুলো কেন আরো ভালো হলো না, এই জন্য কে দায়ী, কতটা সরকারি দল, কতটা বিরোধী দল অংশগ্রহণ না করা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি। আজকে আপনার আলোচনার বিষয় ছিল স্থানীয় সরকার, এটা উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন তো কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, কারণ মনে করেন বিগত নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলো এবং সালাম ভাই যেভাবে বললো মানুষ সব তো আওয়ামী লীগ তো আর নাই, সবাই বিএনপি ভোট দিল, বিএনপি ক্ষমতাসীন হলো, জানুয়ারি মাসের যে ইলেকশনটা হলো। এখন কি এই উপজেলা নির্বাচনের জন্য আরেকটা তত্ত্বাবধায়ক সরকার করতে নোরা, মানে স্থানীয় সরকারের নির্বাচনটা সবসময় কিন্তু সরকারের অধীনে হতে হবে। তাহলে আপনি কি উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এগুলো কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করবেন? আমি জানি না। এটা নিশ্চয়ই তাদের দলের মধ্যে সিদ্ধান্ত যারা দেন তারা হয়তো আলোচনা করেই সিদ্ধান্ত নেন, অথবা এমন হতে পারে যে সিদ্ধান্ত কোনো বাইরের থেকে আসে, নেতৃবৃন্দ মেনে নেন। কিন্তু নির্বাচনের কারণে যে হারে বহিষ্কারের যে ব্যাপারটা আছে, ৭৩ জনকে অলরেডি বহিষ্কার করা হয়েছে এবং আরো কয়েক শত বহিষ্কার করা লাগবে। এই যে বহিষ্কার এবং এই যে রাজনৈতিক দলের সাথে দেখা গেল যারা বহিষ্কার হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু বিএনপির অনেক ধন্যবাদ। পরিষ্কার আমরা একটু ফিরতে চাই একেবারে শেষ পর্যায়ে। ডক্টর মিজানুর রহমান, আমি একটু ডক্টর নুর আলম লাইলিন আপনার আসতে চাই। মানে বিএনপির যে প্রত্যাশা আওয়ামী লীগের কাছে, যেটি বলছিলেন যে নৈতিক বিষয়টাই তারা প্রত্যাশা করে, সেই জায়গাটাই আওয়ামী লীগ কতটা আছে? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কথা বলেছে যে এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইলেক্টেড হয়েছে। বিএনপি সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেনি এবং আমার মতে যে আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক দলগুলো অনেক সময় শাসক দলের বিরুদ্ধে যখন আন্দোলন করে, কেবল হরতাল, কেবল আপনার পদত্যাগ চাই, এইসব করে তো হয় না। বিএনপির কাছে মানে মানুষ যেটা প্রত্যাশা করে যে এতই যখন বিএনপির সমর্থন, তাদের ভাষায় যে তারাই দেশের সবচেয়ে বড় দল, এত বিপুল সংখ্যক মানুষ তাদের সমর্থন, তাইলে তাদের ভয় কি নির্বাচন মোকাবেলা করতে? জি, অনেক ধন্যবাদ। আপনাদের আসলে ভয় কোথায় নির্বাচন মোকাবেলা করতে? ওনাদের ভয়টা কিসের?
ওনারা ক্ষমতাটা, ওনারা এত কিছু পপুলার, তো ওনারা ক্ষমতা ছেড়ে নির্বাচনটা করতে ভয় পায় কেন? বিষয়টা হলো এই যে আমি সকল রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আমি আছি সরকারে, আমি থাকবো, পারলে নামাও। এটা কি হলো? আপনার কি এভাবে চলবে না? বিএনপি এভাবে চলবে? না, না, আওয়ামী লীগ এভাবে চলবে? আপনি বিএনপিকে প্রশ্ন করেন কেন? আওয়ামী লীগকে করে, যেটা কি জবরদস্তি যে আমি আছি, আমি থাকবো, এবং হোল প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে, শক্তি ব্যবহার করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে দমায়া তোমাকে আমি জেলে পাঠিয়ে দিব, তোমাকে মাঠে নামতে দিব না, তারপরে আমি আসি, তুমি পারলে আমার নামাও। সেটা তো আপনারা এটা তো কোনো ডেমোক্রেটিক টার্ম হলো না, তাই না? খালেদা জিয়ার অধীনে নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে নির্বাচনটা কেন গ্রহণযোগ্য হবে? অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আব্দুল সালাম, মিজানুর রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ রাতে এসে আপনাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।